সুপার ওভার, মাত্র এক রান টার্গেট, প্রথম বলেই ইয়াসির আলী রাব্বি আউট। মানে বাংলাদেশ জিততে পারবে কি পারবে না এই টেনশনও অনেকের মধ্যে যদি এসে থাকে, আমি আসাতে দোষের কিছু দেখছি না। তারপরও শেষ অব্দি বাংলাদেশ জিতেছে, কষ্ট করেই জিতেছে। সুপার ওভারে আসলে গিয়ে বাংলাদেশকে জিততে হতো না, বাংলাদেশ সুপার ওভারে না গিয়ে আরও আগেই জিতে যেতে পারত। অনেকগুলো ক্যাচ মিস, একদম শেষ বলে আকবর আলীর সেই ব্লান্ডার, এত বড় একটা মিস্টেক, সব কিছু মিলে আসলে বাংলাদেশ প্রথম 20 ওভারে ম্যাচটা জিততে পারেনি। বাট আমি ক্যাচ যারা মিস করেছেন বা আকবর আলী যেই ভুলটা করেছেন সেসব নিয়ে কথা বলতে চাই না, আমি কথা বলতে চাই পারফর্মারদের নিয়ে, যারা অ্যাকচুয়ালি পারফর্ম করে ম্যাচটা জিতিয়েছেন। সবার আগে বলারদের অনেক অনেক ধন্যবাদ দেওয়া উচিত, বলারদের অ্যাকচুয়ালি আজকের দিনে প্রশংসা করা উচিত। কারণ প্রথম ওভারে রিপন মণ্ডল 19 রান দিয়েছিলেন, মেহরাব হাসান ওহিন 16 রান দিয়েছিলেন পরের ওভারে করতে এসে। প্রত্যেকটা বলার শুরুতে রান দিয়েছেন, কিন্তু শেষে এসে যেভাবে কামব্যাক করেছেন এটা দেখার মতো ছিল। রাকিবুল লাস্ট ওভারটা যেভাবে বোলিং করেছেন তার প্রশংসা আপনাকে করতেই হবে। ঠিক তার আগে রিপন মণ্ডল কি বোলিংটাই না করলেন। তার আগের ওভারে আব্দুল গাফফার সাকলেন 10 রান দিয়েছেন ঠিকই, কিন্তু ওভারঅল পুরো ম্যাচের দিকে যদি তাকান, সাকলেন বাংলাদেশের টপ বোলার, সবচেয়ে সেরা বোলার আজকের ম্যাচে। কিন্তু সবার উপরে গিয়ে সবার পাশে সবাইকে এক সাইডে রেখে যেই নামটা আসলে আজকের দিনে সবার উপরে থাকবে সেই নামটা বোধহয় রিপন মণ্ডল। আমি এই এশিয়া কাপ রাইজিং স্টারে এখন অবধি 4 জন খেলোয়াড়কে নিয়ে কথা বলেছিলাম, হাবিবুর রহমান সোহানকে নিয়ে, রিপন মণ্ডলকে নিয়ে, আব্দুল গাফফার সাকলেনকে নিয়ে, এবং গতকালকে আমি মেহরাব হাসান ওহিনকে নিয়ে কথা বলেছিলাম। রিপন মণ্ডলকে নিয়ে যখন আমি কথা বলি, রিপন মণ্ডল দিনে দিনে বোলিংয়ে কতটা উন্নতি এনেছেন এবং রিপন মণ্ডল বিগত অনেক সময় ধরে কি টপ পারফর্মটাই না করে যাচ্ছেন, যখন এই কথাগুলো বলি অনেক কথা বিপরীতে শুনি যে রিপন মণ্ডল কিসের বলার, কোন বলার, আরও অনেক মানে যত টাইপ নেগেটিভ কথা হতে পারে। কোনো এক ম্যাচে অনেক আগে রিপন মণ্ডল মাইর খেয়েছিলেন, অনেক রান দিয়েছিলেন, কিংবা বিভিন্ন সময় অনেক ভালো করার মাঝখানে একটা দুইটা ম্যাচে হয়তো খারাপ বোলিং করেছেন, সেই জিনিসটা আমরা ঘুরে ফিরে বারবার টেনে আনি। কিন্তু দিনের শেষে রিপন মণ্ডল কিন্তু তার কাজটা ঠিকই করে যাচ্ছেন। এখনও বাংলাদেশের হয়ে হায়েস্ট উইকেট টেকার, এই রাইজিং স্টার এশিয়া কাপেরও কিন্তু হায়েস্ট উইকেট টেকার রিপন মণ্ডল। মেহরাব হাসান ওহিন, আমি গতকালকে অহিনকে নিয়ে কথা বলেছিলাম। অহিন আগের দিন বাংলাদেশ দলকে জেতাতে পারেনি, তারপরও আমি অহিনের যখন প্রশংসা করেছিলাম, অহিনের ব্যাটিংয়ের সামর্থ্য নিয়ে যখন কথা বলেছিলাম, তখন আপনারাই অহিন কোন ব্যাটসম্যান, কিসের ব্যাটসম্যান, অহিন ব্যাটিং পারে না, অনেক টাইপ কথা বলেছেন। বাট আজকের দিনে বাংলাদেশের সবচেয়ে বেস্ট ব্যাটসম্যানটার নাম কিন্তু মেহরাব হাসান ওহিন। 18 বলে 48 নট আউট। তিনি ওই রানটা না করলে বাংলাদেশের 194 হতো না, আপনাদেরকে জয়ের স্বপ্নও দেখতে হতো না ভারতের এগেনস্টে। অহিন বোলিংটাও খুবই দারুণ করেছেন, প্রথম ওভারে 16 রান দিলেও পরের 3 ওভার তিনি যেভাবে বোলিং করেছেন, ওভারঅল অহিন কিন্তু নিজের অ্যাবিলিটিটা শো করতে পেরেছেন ইন্ডিয়ার এগেনস্টে এই ম্যাচে। একই কথা আব্দুল গাফফার সাকলেনের ক্ষেত্রে বলবো, সাকলেনের বোলিংয়ে আসলে পেস নেই, এটা খুবই মানে পরিচিত একটা কথা। অ্যান্ড সাকলেনকে নিয়েও যেদিন আমি কথা বলেছিলাম সেদিনও তাকে নিয়ে অনেক সমালোচনা, অনেক নেগেটিভ কথা আমি কমেন্টে পেয়েছিলাম, পড়েছিলাম। বাট একটা জিনিস কি, সাকলেন অ্যাকচুয়ালি বাংলাদেশে মুস্তাফিজুর রহমানের পরে যদি কেউ ভালো কাটার করতে পারে সেই নামটা সাকলেন, সেটা আমি ভিডিওতে বলেছিলাম, আজকেও বলছি। হ্যাঁ, সাকলেনের বলে পেস কম, তিনি 107, 8, 109 স্পিডে কাটার মারেন, তিনি 125, 30, 35-এ হয়তো বোলিং করতে পারেন, কিন্তু তার স্লোয়ারগুলা পিক করাটা যে কোনো ব্যাটসম্যানের জন্য অনেক ডিফিকাল্ট। আপনি ব্যাটিং না করলে কখনো বুঝতে পারবেন না যে আব্দুল গাফফার সাকলেন অ্যাকচুয়ালি কোন মানের বলার। তিনি হয়তো অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের পিছে খুব সফল বলার নাও হতে পারেন কখনো, কিন্তু আমরা যেই কন্ডিশনের মোস্ট অফ দ্য টাইম খেলি, এরকম কন্ডিশনের জন্য সাকলেন অলওয়েজ বেস্ট একটা অপশন। মুস্তাফিজের পর আমি যদি কাউকে কাটারের দিক থেকে, স্লোয়ারের দিক থেকে এগিয়ে রাখি, সেই নামটা সবসময় সাকলেন। এবং সাকলেন এই ম্যাচে ওই জিনিসটা দেখাতে পেরেছেন। বৈভব সূর্যবংশী যখন টানা মেরে যাচ্ছেন, মানে ম্যাচটা আমাদের হাতে বাইরে চলে যাচ্ছে, তাকে এসে আউট করেছে কে? তাকে এসে কিন্তু আউট করেছেন আব্দুল গাফফার সাকলেন। সূর্যবংশীকে একদম মানে উইকেটে খুব ভালো মতো কমফোর্টেবলই হতে দেননি তিনি। সূর্যবংশী কিন্তু আউট হতে বাধ্য হয়েছেন, কারণ সূর্যবংশী সাকলেনের স্লোয়ার কাটারটার সম্পর্কে খুব বেশি অবগত ছিলেন না আমার যা অনুমান, এমনকি সেটা কত স্লো আসতে পারে, কিভাবে বলটা আসলে কাটার হতে পারে, কোন দিক থেকে বলটা মানে ব্যাটসম্যানকে বিট করতে পারে, ব্যাটসম্যানকে ভোগাতে পারে, এই জিনিসটা সম্পর্কে আইডিয়া আসলে তার ছিল না, থাকার কথাও না। যে কারণ সাকলেনকে না খেললে আসলে বোঝা কঠিন খালি চোখে যে তার বোলিংয়ের মধ্যে মানে কোন একটা ব্যাপার আছে। তো বেসিক্যালি যেই
প্লেয়ারগুলোর কথাই এখন অবধি আমি বলেছি, তারা কিন্তু পারফর্ম করছে, তারা কিন্তু দেখাচ্ছে। আমরা হয় কি ১ ম্যাচ বা ২ ম্যাচের পারফরম্যান্স দেখে অথবা একটা ম্যাচ খারাপ করলে, ২ টা ম্যাচ খারাপ করলে আমরা ওই প্লেয়ারটাকে সবসময় খারাপই বলি, অথবা ওই প্লেয়ারটা এরপর যখনই ভালো করুক না কেন তার ভালোটা নিয়ে কথা বললেও বলা হয় কি যে তার খারাপটাকে ঘুরে ফিরে টেনে আনা হয়। এটা বোধহয় হওয়া উচিত না, যে ভালো করছে তার ভালোটাকে ভালো বলা উচিত। এবং আমি কখনো এটা বিলিভ করি না যে ১ ম্যাচ ২ ম্যাচের নিরিখে আপনি একটা প্লেয়ারের কেরিয়ারটা টোটালি জাজ করলেন। হ্যাঁ, একটা প্লেয়ার ২ বছর আগে ৩ বছর আগে খুব খারাপ একটা ইনিংস খেলতে পারেন, খুব খারাপ একটা বোলিং স্পেল তার থাকতে পারে, কিন্তু ২-৩ বছরে তো তিনি অনেক উন্নতি করেছেন, করার চেষ্টা করেন। তো ওভারঅল বাংলাদেশ টিম জিতেছে, কিন্তু যেভাবে জিতেছে এই জয়টা অনেকেরই পছন্দ না হওয়ার মতোই একটা ব্যাপার, কারণ ক্যাচ মিস ছিল অনেকগুলো, এমনকি লাস্ট ওভারেও জিসান যে ক্যাচটা মিস করেছেন, মানে ম্যাচটা আসলে বাংলাদেশ হেরেই যেতে পারত। কিন্তু ওভারঅল শেষ অবধি জয়টাই শেষ কথা, এবং যেভাবে জিতেছে রিপন মন্ডল সুপার ওভারে এসে ২ বলে ২টা উইকেট, 0 রানে ইন্ডিয়াকে আউট করে দেয়, ১ রানের টার্গেটে বাংলাদেশে ব্যাটিং করতে নামা, সবকিছু মিলে যে একটা হাই ভোল্টেজ ম্যাচ হলো, যেরকম একটা টানটান উত্তেজনা ছিল, এটা আসলে দেখার মতো একটা ব্যাপার ছিল। এবং এটা প্রমাণ করে যে বাংলাদেশ ভারত ২ দলই ২ জনের এগেইনস্টে কতটা জিততে চায়, এবং ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের জন্য সবসময় অনেক স্পেশাল, অনেক অনেক বেশি স্পেশাল। সো আজকের দিনে জাস্ট এতটুকুই বলতে চাই, আমি ফাইনালে বাংলাদেশ টিমে অন্ততপক্ষে ২ জনকে বেস্ট 11-এ দেখতে চাই। একটা ব্যাটসম্যান আরিফুল ইসলাম এবং লেফটি পেস বোলার মৃত্যুঞ্জয় চৌধুরী। আমি জানি না এই ২ জনকে বেস্ট 11-এ খেলানোর সুযোগ হবে কিনা, বাট অ্যাকচুয়ালি টানা অনেকের অনেক ব্যর্থতার জন্য এই ২ জনকে আমি বেস্ট 11-এ দেখতে চাই। বাকিটা সময় বলে দেবে। কিন্তু বাংলাদেশ টিম যেভাবে জিতেছে, যেভাবে জিতলো, আপনার যদি মন খারাপও থাকে সেটাও দোষের না, এবং আপনি যদি শেষ অবধি খুশি হয়ে থাকেন সেটাও দোষের না। চয়েস আপনার।